আমার যেটা ধারণা সম্ভবত জনাব আসিফ নজরুল বলতে চেয়েছিলেন যে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা হয়েছে, অথবা এটা বলতে যে উনি হয়তো বা ক্যাজুয়ালি অথবা এমনি বলে ফেলেছেন বিষয়টা। এই রেড অ্যালার্ট জারির যে আরো প্রক্রিয়া, আরো দুই একটা স্টেপ রয়েছে, সেই স্টেপ গুলো এখনো পরিপূর্ণ হয়নি বিধায় রেড অ্যালার্ট বলতে যেটিকে আমরা বুঝে থাকি সেটির বাস্তবায়ন এখনো হয়নি। সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন তখন হয়তোবা অল অন সাডেন কোনো উত্তর দিতে গিয়ে হয়তোবা শব্দ প্রয়োগের ক্ষেত্রে এরকম হয়ে যেতে পারে। সেটা তো একটা ইম্প্যাক্ট তো পড়বেই, কারণ দেশের জনগণ তো অবশ্যই একটা দুশ্চিন্তার মধ্যে আছে। যারা সরকারে আছেন তাদেরকে তো আসলে আরো বেশি পরিশীলিত হতে হবে কথা বলার ক্ষেত্রে, কারণ জি। মানুষ তো তাদেরকে অবজার্ভ করছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আপনি নিশ্চয়ই জিনিসটি দেখেছেন, কিন্তু ইন্টারপোলের ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্য এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। এবং আমরা যদি একটু দেখি, এর আগে গত 22 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে, এরকম একটি খবর অথবা দাবি গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকে দেখা গেছে যে আমি যদি একটু তুলে ধরি কয়েকটি বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট, 22 ডিসেম্বর, ইন্টারপোল হ্যাজ নট ইস্যুড রেড নোটিস এগেনস্ট হাসিনা। এবং আরেকটি যদি দেখি, ঢাকা ট্রিবিউন, ফ্যাক্ট চেক, নিউজ অফ ইন্টারপোল ইস্যুজ রেড নোটিস এগেনস্ট হাসিনা ইনকারেক্ট। এখন বিষয়টা হচ্ছে, আমার যেটা ধারণা সম্ভবত জনাব আসিফ নজরুল বলতে চেয়েছিলেন যে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা হয়েছে, অথবা এটা বলতে যে উনি হয়তো বা ক্যাজুয়ালি অথবা এমনি বলে ফেলেছেন বিষয়টা। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এটি আসলে ফলাও করে প্রচার করা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এখন আমরা বিষয়টা জানি না এই মুহূর্তে। এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন? আইন উপদেষ্টা জিনিসটা আসলে কি বোঝাতে চেয়েছেন, আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে এমনটি মনে হয়েছে যে আসলে যেটি বোঝানোর দরকার ছিল যে তাদের সরকারের তরফ থেকে এমনটি চাওয়া হয়েছে, কিন্তু এই রেড অ্যালার্ট জারির যে আরো প্রক্রিয়া, আরো দুই একটা স্টেপ রয়েছে, সেই স্টেপ গুলো এখনো পরিপূর্ণ হয়নি বিধায় রেড অ্যালার্ট বলতে যেটিকে আমরা বুঝে থাকি সেটির বাস্তবায়ন এখনো হয়নি। এবং আপনি যেটি বললেন যে আপনি আপনি চেক করেছেন, আমিও চেক করেছি যে সেটি আসলে এখন পর্যন্ত ইন্টারপোলের রেড অ্যালার্ট বলতে যে জায়গাটিতে বোঝায় সেটি কিন্তু এখনো দেখাচ্ছে না। ফলে এর এর আগেও কিন্তু এই ধরনের কথা বলা হয়েছিল এবং এটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, যদি আপনার মনে থাকে যে স্বরাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছিল রেড অ্যালার্ট জারির বিষয়টি। তখনও পরে এটা ক্লারিফাই করা হয়েছে এবং চিফ প্রসিকিউটর যিনি তিনি বলেছেন যে আসলে জি। রেড অ্যালার্ট জারির বিষয়টি এখন পর্যন্ত আমাদের তরফ থেকে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি অনুসরণ করা শেষ হয়নি, যার ফলে রেড অ্যালার্ট জারি চূড়ান্ত বলে আমরা ধরে নিতে পারি, ফলে সেটি এখনো হয়নি। জি, আপনাকে ধন্যবাদ সৈয়দ আব্দুল্লাহ মামুন। একই বিষয় আমি একটু আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, এই যে আইন উপদেষ্টারা যারা বিভিন্ন সময় কথা বলছেন, এতে নানা রকমের আলোচনা সমালোচনা বিতর্ক তৈরি হচ্ছে। আমরা বিগত সময়েও রাজনৈতিক নেতা অথবা যারা এমপি মন্ত্রী ছিলেন তাদের কাছ থেকেও শুনেছি, কিন্তু এখন একটি খুবই সেন্সিটিভ সময় চলছে। এই যে এরকম একটি বিষয় নিয়ে আসলে যে আবারও একটি সমালোচনা অথবা একটি ভুল ধারণা, বিভ্রান্তি, বিতর্কের সৃষ্টি হচ্ছে, অথবা বিভিন্ন রকমের ধারণা তৈরি হচ্ছে, এই বিষয়গুলো আসলে আমাদের উপদেষ্টাদের কি আরেকটু সচেতন সতর্ক হওয়া উচিত না এই বিষয়গুলো নিয়ে কথা বলার ক্ষেত্রে? এটাই প্রথম না, এরকম বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আমরা দেখেছি যে উপদেষ্টাদের বক্তব্য নিয়ে আসলে নানা রকম সমালোচনা এবং বিতর্ক তৈরি হয়। এতে তো বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, যে ইন্টারিম সরকারটা গঠিত হয়েছে এরা কোনো বিশেষ রাজনৈতিক দলের না, বিভিন্ন ফিল্ড থেকে তাদেরকে চয়েস করে জড়ো করা হয়েছে। তা একটা টিম ওয়ার্কের কিন্তু একটা ব্যাপার থাকে। যখন একটা সরকার গঠিত হয় তখন যদি একটা বিশেষ রাজনৈতিক দল থেকে হয় অথবা একটা কোয়ালিশন থেকে হয়, তখন কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয় এবং সেইভাবে তাদের একটা টিম ওয়ার্কের মতো করে কাজ হয়। কিন্তু বর্তমানে যে ইন্টারিম সরকারটা গঠিত হয়েছে এটা অল অন এ সাডেন একটা পরিস্থিতির মধ্য দিয়ে তারা বাই চয়েস অফ দ্য স্টুডেন্টস এন্ড আদার হিডেন অর ফোকাসড এলিমেন্টস তাদের দ্বারা গঠিত হয়েছে। এবং যারা এখানে আছেন তারা কেউই কিন্তু সরাসরি ওইভাবে রাজনীতিবিদ নন। তো কাজেই এটা তো স্বাভাবিক যে তারা রাষ্ট্র পরিচালনার জন্য যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তাদের নেই। রাজনৈতিক যে অভিজ্ঞতা সেটাও তাদের নেই। কাজে এইখানে যে সমন্বয়হীনতা সেটা তো আছেই। এবং এই যে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন রকম কথা বলছেন, এটা প্রথমত হতে পারে তাদের এই অনভিজ্ঞতার জন্য সমন্বয়হীনতা। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের প্রতি যে সীমাহীন আকাঙ্ক্ষা এবং চাপ, সেই সীমাহীন আকাঙ্ক্ষা বা চাপ মোকাবেলা করবার মতো যথেষ্ট সময়, সুযোগ এবং পরিস্থিতি কিন্তু এবং সাপোর্টও হয়তো তারা পাচ্ছেন না।
ফলে যেটা হচ্ছে যে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন তখন হয়তো বা অল অন সাডেন কোনো উত্তর দিতে গিয়ে হয়তো বা শব্দ প্রয়োগের ক্ষেত্রে এরকম হয়ে যেতে পারে, সেটা তো একটা ইম্প্যাক্ট তো পড়বেই। কারণ দেশের জনগণ তো অবশ্যই একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে কি আসলে হতে যাচ্ছে। কারণ মানুষ সরকার পরিবর্তন করেছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, কিন্তু সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের তো এখনো কোনো লক্ষণ তারা দেখতে পাচ্ছে না। পাশাপাশি যে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে, তারপর পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্কের এক ধরনের দ্বন্দ্ব চলছে, এরই মধ্যে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলো। সবকিছু মিলিয়ে এখন তো আমাদের ডিজিটালাইজেশন হওয়ার কারণে সবার হাতেই কিন্তু তথ্যের অবাধ মানে অ্যাক্সেস আছে। কাজে তথ্য বিশ্লেষণ করে তার ভেতরটা বোঝার ক্ষমতা কিন্তু সবার নাই, কিন্তু তথ্য কিন্তু সবার হাতে আসছে। কাজে কোন তথ্যটা কোন পরিস্থিতিকে মিন করে সেটা বোঝার জন্য কিন্তু অভিজ্ঞতা দক্ষতা সব শ্রেণীর জনগণের নাই, কিন্তু জনগণের মধ্যে কিন্তু তথ্যটা চলে আসতেছে। ফলে হচ্ছে কোনো তথ্য হয়তো গুজব, কোনো তথ্য হয়তো অথেন্টিক, সবকিছু মিলিয়ে একটা টানাপোড়েন সৃষ্টি হচ্ছে, যার জন্যই আমার মনে হয় যে এই অবস্থাটা হয়েছে। অবশ্যই আমি মনে করব যে যারা সরকারে আছেন তাদেরকে তো আসলে আরো বেশি পরিশীলিত হতে হবে কথা বলার ক্ষেত্রে, কারণ মানুষ তো তাদেরকে অবজার্ভ করছে। সৈয়দ আব্দুল আল মামুন, জি আমি আপনার কাছে নিশ্চয়ই সময় পেলে আবারও আসবো। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, আমি একটু বোরহানুল হক সম্রাট আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে সমন্বয়হীনতার কথা বলছিলেন সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আমি এই জায়গা থেকে আরেকটি প্রশ্ন আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারির হয়েছে, এবং এই সম্পর্কে আমি অনুষ্ঠানের শুরুতে কিছু তথ্য দিচ্ছিলাম, নিশ্চয়ই সময়ের সাথে আরও বেশি জানা যাবে। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই দুই পক্ষের মধ্যে মারামারির যে ঘটনা, সমন্বয়কদের মধ্যে কি সমন্বয়হীনতা বাড়ছে? আপনি কিভাবে দেখছেন বিষয়টা? এর আগেও এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে অন্য এলাকার সমন্বয়কদের। আজকে ছিল যাত্রাবাড়ির সমন্বয়কদের একটি কর্মী সভা, এবং সেখানে তারা এই নিজেদের মধ্যে নানান পদ পদবি এবং ক্ষমতা ব্যবহারের যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে তৈরি হয়েছে, সেটির একটি পর্যায়ে তারা দ্বিধাদ্বন্দ্বে জড়ান এবং আহত হন এবং মেডিকেলে নিয়ে যেতে হয়, এরকম একটি বাস্তবতা। এটি আসলে দুঃখজনক। যেটি অধ্যাপক আব্দুল আল মামুন একটু আগে বলছিলেন, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, যে এই যে ট্রাম্পকে সাথে যে আমরা মিলাইতে চাই না বাংলাদেশের পরিস্থিতি কি হবে না হবে, উনি যথার্থ বলেছেন যে হ্যাঁ, যে এই সরকারের যে সময়সীমার কথা আমরা ভাবছিলাম, যে আকাঙ্ক্ষিত সংস্কারের কথাগুলো আমরা ভাবছিলাম, সেই জায়গাটিতে কিন্তু আস্তে আস্তে কমে আসবে। কারণ আমার কাছে মনে হয় যে যে ঘটনাগুলো ঘটছে সমন্বয়কদের মধ্যে, এটি 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 আরো বাড়তে পারে, এবং এটি না বাড়ার কারণ হচ্ছে যে তাদের ভিতরের যে সমন্বয়, সেটিতে খুবই ঘাটতি তৈরি হয়েছে। এবং এখানে যেটি প্রথম দিকে আমি বলছিলাম, ক্ষমতার আকাঙ্ক্ষার জায়গাটিতে সমন্বয়করা, স্টুডেন্টরা, তারা এখন কার কি ভূমিকা ছিল, কে যাত্রাবাড়িতে সেদিন কি করেছে, অন্য কাউকে দেখা যায়নি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে আরেকটি সরকারি কলেজের শিক্ষকদের বিতণ্ডার সূত্র ধরে আজকের এই ঘটনা ঘটেছে, এবং এটি কিন্তু মাঝে মধ্যেই হচ্ছে। এবং এই রূপায়ণ টাওয়ারে আমরা শুনতে পাচ্ছি যে অনেক ধরনের বিতণ্ডার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, নেগোসিয়েশন করার চেষ্টা করতেছেন যে কিভাবে এটি সলভ হতে পারে। আমার কাছে মনে হয় এটি আরো গুরুত্বপূর্ণ ভাবে সরকারের মধ্যে যারা আছেন, যে স্টুডেন্টদের মাধ্যমে যারা এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তাদেরকে আরো বেশি সময় দিতে হবে, যাতে সমন্বয়কদের এই খবর অন্তত বাইরে বের হয়ে না আসে। কারণ তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেটি হবেন তারা এই সমন্বয়করাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।